ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজ পাইথনের 4 নম্বর ক্লাস। আমার আগের 3টে ক্লাস আছে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে নিশ্চয়ই আগের 3টে চ্যানেল ক্লাস পেয়ে যাবে। তো এই 4 নম্বর ক্লাসে আমি তোমাদের আজকে যেটা বলবো সেটা স্টেটমেন্ট ফ্লো কন্ট্রোল। স্টেটমেন্ট ফ্লো কন্ট্রোল মিন্স যে পাইথনে যে আমরা লাইনগুলো লিখি বা স্টেটমেন্টগুলো লিখি সেইগুলো কিভাবে ফ্লো হয় সেই কথাগুলো নিয়েই আলোচনা করব। এবারে দেখো, ইফ এলস, ইফ এলিফ এলস, ফর হোয়াইল, এই লুপগুলো সম্বন্ধে বা এই স্টেটমেন্টগুলো সম্বন্ধে কিছু বলবো। ফর হোয়াইল হচ্ছে লুপ আর বাকিগুলো স্টেটমেন্ট, আর প্রোগ্রাম কিছু এক্সাম্পল দেব। চলো এরপর দেখি স্টেটমেন্ট ফ্লো কন্ট্রোল সিকোয়েন্স, সিলেকশন অ্যান্ড লুপিং। তাহলে স্টেটমেন্ট ফ্লো কন্ট্রোলের 3টে পার্ট আছে, একটা হচ্ছে সিকোয়েন্স, একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে লুপিং। আমাদের পুরো প্রোগ্রাম জুড়ে আমরা হয় পুরো প্রোগ্রামে সিকোয়েন্স পাবো, নাহলে কোনো প্রোগ্রামে সিকোয়েন্স উইথ সিলেকশন পাবো, বা কোনো প্রোগ্রামে সিকোয়েন্স, সিলেকশন অ্যান্ড লুপিং তিনটেই পাবো। এইবারে দেখো, যেটা বলছিস যে সিকোয়েন্সটা কি, মানে সিকোয়েন্স কাকে বলে। The sequence construct means the statements are being executed sequentially. যে স্টেটমেন্টগুলো সিকোয়েন্সিয়ালি এক্সিকিউটেড হয় সেটাকে বলা হয় সিকোয়েন্স। এইটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ডিফল্ট ফ্লো। সিকোয়েন্সটা প্রোগ্রামিংয়ের ডিফল্ট ফ্লো। যেমন ধরো আমি লিখছি স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এবং স্টেটমেন্ট 3। স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এবং স্টেটমেন্ট 3, এইটা এভাবে যেটা লিখছি দেখো, এই ফ্লোগুলো, এই যে ফ্লোটা এটা হচ্ছে ডিফল্ট ফ্লো। মানে প্রোগ্রামের মধ্যে যদি কোনো সিলেকশন বা লুপিং না থাকে তাহলে যে ডিফল্ট যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামটা হচ্ছে সিকোয়েন্স। ধরো আমার আগের যে ভিডিওতে প্রোগ্রাম ছিল 2 নাম্বারের অ্যাড 2 নাম্বারস, সেখানে দেখো আমি 2 নাম্বার ইনপুট হিসাবে নিয়েছিলাম, এ বি ইনপুট হিসাবে নিয়েছিলাম, তারপরে এ বিকে আমরা যোগ করেছিলাম, তারপরে আমরা কি করেছিলাম, প্রিন্ট এস করেছিলাম। তাহলে এই এই যে সিকোয়েন্সটা, এ বি ইনপুট নিয়েছি, তারপর এস ইকাল টু এ প্লাস বি করেছি, তারপর প্রিন্ট এস করেছি, এটাই হচ্ছে সিকোয়েন্স। এটা হচ্ছে ডিফল্ট স্টেটমেন্ট ফ্লো, মানে প্রোগ্রামিংয়ের এটা হচ্ছে ডিফল্ট। এইবার দেখো যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন। সিলেকশন কাকে বলে? দ্য সিলেকশন কনস্ট্রাক্ট মিনস দ্য এক্সিকিউশন অফ স্টেটমেন্টস ডিপেন্ডিং আপন এ কন্ডিশন টেস্ট। If a condition evaluates to true, a course of action অর্থাৎ set of programs is followed, otherwise another course of action অর্থাৎ different set of statement is followed। তাহলে দেখো যে কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে, একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে যখন কিছু দুটো ধরো ব্লক আছে, স্টেটমেন্টের দুটো ব্লক আছে, এই একটা ব্লক আমি ধরলাম ব্লক 1, আর একটা ধরো আছে দুটো ব্লক আছে আমি ধরলাম ব্লক 2। একটা কন্ডিশান, যে কন্ডিশানের উপর ডিপেন্ড করবে যে এই ব্লক 1টা এক্সিকিউট হবে না এই ব্লক 2টা এক্সিকিউট হবে। যদি ধরো কন্ডিশান ট্রু হয়, আমি এখানে ধরলাম যদি কন্ডিশান ট্রু হয় তাহলে ব্লক 1 এক্সিকিউট হবে, যদি কন্ডিশান ফলস হয় তাহলে ব্লক 2 এক্সিকিউট হবে। এইটাকে আমরা কিভাবে লিখি? এইটাকে আমরা ফ্লো চার্টের ভাষায় যেভাবে লিখব, আমি এই ছবিটা একে দেখাচ্ছি। দেখো যে একটা স্টেটমেন্ট এন্ট্রি হলো, একটা কন্ডিশান, এখানে একটা কন্ডিশান, এই কন্ডিশানটা ট্রু অর ফলস। যদি কন্ডিশানটা ট্রু হয় তাহলে কিছু স্টেটমেন্ট, ব্লক অফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এবং কন্ডিশানটা যদি ফলস হয় তাহলে অন্য ব্লক অফ স্টেটমেন্ট কিছু এক্সিকিউট করবে। তাহলে এইটাই ছিল, এটা এক্সিকিউট করবে এবং আলটিমেট আমরা প্রোগ্রাম ফ্লোটা কন্ট্রোল হয়ে যাবে। এইটা দেখো, এটা ব্লক অফ স্টেটমেন্ট, এখানে কিছু ব্লক অফ স্টেটমেন্ট আছে এবং এটা প্রোগ্রামটা কন্ট্রোলটা ফ্লো হচ্ছে, এখানে কন্ট্রোলটা ইন হচ্ছে এবং সেটা আমরা চেক করছি কোনো কন্ডিশান দিয়ে। কন্ডিশানটা যদি ট্রু হয় তাহলে এই ধরো 1 নম্বর ব্লক এটা দিলাম, এইটা এক্সিকিউট করবে। যদি কন্ডিশানটা ফলস হয় তাহলে ধরো 2 নম্বর কিছু ব্লক অফ স্টেটমেন্ট এক্সিকিউট করবে, দিয়ে আলটিমেট প্রোগ্রামটা আবার ফ্লো হতে থাকবে। এইটাকে বলছি আমরা সিলেকশান। এই সিলেকশান করতে গিয়ে যে স্টেটমেন্টগুলো আমরা ইউজ করব সেই স্টেটমেন্ট হচ্ছে, একটা হচ্ছে ইফ, আর একটা ইফ এবং এলস, এবং আর একটা স্টেটমেন্ট যেটা আছে ইফ, এলইফ, এলস।
এইগুলো আমরা এই তিনটে আমরা ইউজ করব, ইফ, ইফ এলস এবং ইফ এলিফ এলস। তা আমি আগেই বলেছি যে এই পাইথনটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে লোয়ার কেস এবং আপার কেসের মধ্যে ডিফারেন্ট আছে। আমি এখানে সবগুলো আমি বোঝানোর জন্য ক্যাপিটালে লিখলাম, কিন্তু অ্যাকচুয়ালি পাইথনে সবগুলো লোয়ার কেস ইউজ করা যাবে। এইবারে দেখো যেটা আসছি সেটা হচ্ছে লুপিং। লুপিং বলতে আমরা কি বুঝি? লুপিং বলতে আমরা ইটারেশান বুঝি। ইটারেশান মানে একই কাজ বারবার যখন করব। দ্য ইটারেশান কনস্ট্রাক্ট মিনস রিপিটেশন অফ এ সেট অফ স্টেটমেন্টস ডিপেন্ডিং আপন এ কন্ডিশন টেস্ট। কিছু কন্ডিশন টেস্টের উপর ডিপেন্ড করে যখন কিছু ব্লক অফ স্টেটমেন্ট বারবার রিপিট হবে। এখানে হচ্ছে ধরো কন্ডিশন উপর ডিপেন্ড করবে। ধরো কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই ব্লক অফ স্টেটমেন্ট এক্সিকিউট হবে এবং এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হওয়ার পরে আবার ওই কন্ডিশনটা চেক করবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার স্টেটমেন্ট এক্সিকিউট করবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে আমরা প্রোগ্রাম থেকে বেরিয়ে যাব। এখানে কন্ডিশন যদি ফলস হয় তাহলে কিন্তু প্রোগ্রাম থেকে বেরোবো না, মানে এই লুপিংটা থেকে আমরা বেরিয়ে যাব। এই যে লুপটা বারবার চলছিল, এই লুপটা থেকে বারবার বেরিয়ে যাব আমরা। এইখানে দেখো লুপিং করতে গেলে আমাদের দুটো লুপ ইউজ করি আমরা, একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। এই ফর আর হোয়াইল লুপ, এই ফর এবং হোয়াইল লুপ আমি আমার নেক্সট ক্লাসে আমি এটাতে ডিটেলস বলবো। আজকের ক্লাসে শুধু আমি ইফ আর ইফ এলস বলবো এবং সেটার কিছু এক্সাম্পল দেব। এই ফর আর হোয়াইল লুপটাকেই বলছি আমরা লুপিং বা ইটারেশন স্টেটমেন্ট। এবং এটা কি হয়, আনটিল মানে যতক্ষণ, অ্যাজ লং অ্যাজ দ্য কন্ডিশন ইজ ট্রু, মানে যতক্ষণ কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ এর মধ্যে যে ব্লক অফ স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট করবে। এইবারে দেখো আমি সরাসরি আসছি ইফ স্টেটমেন্টে। ইফ স্টেটমেন্টটার সিলেকশন স্টেটমেন্টের মধ্যে হচ্ছে ইফ স্টেটমেন্ট ছিল। এই ইফ স্টেটমেন্টের মধ্যে আমি আসছি, ধরো আমি লিখলাম ইফ, তারপর কি আছে এইটার যে সিনট্যাক্সটা সেইটা আমি লিখে দিচ্ছি, ইফ কন্ডিশনাল এক্সপ্রেশন। ধরো ইফ, এবার আছে কি কন্ডিশনাল এক্সপ্রেশন। এই যে ভেতরের এক্সপ্রেশনটা, এটা একটা কন্ডিশন দেওয়া থাকবে, এই ইফের মধ্যে একটা কন্ডিশন দেওয়া থাকবে এবং এই কন্ডিশনটার রেসপেক্টে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এর মধ্যে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের কিছু এক্সিকিউট করবে। ধরো স্টেটমেন্ট 1, তারপর ধরো স্টেটমেন্ট 2, তারপর ধরো স্টেটমেন্ট 3, এইগুলো এক্সিকিউট করবে। এইবারে দেখো এইখানে ইফ এবং এই স্টেটমেন্ট লেখার মধ্যে একটা ইন্ডেন্টেশনের ব্যাপার আছে। ইন্ডেন্টেশন বলতে বোঝায় আমি প্রোগ্রামের লাইনগুলো কোথা থেকে লিখতে শুরু করব। এখানে দেখো যদি আমার শুরুতে এভাবে হয় যে এটা আমার শুরু, এখানে আমি ইফ লিখলাম এবং ইফ কন্ডিশন লিখলাম, এক্সপ্রেশন লিখলাম এবং এইটা শেষ হলে, এইটা ভালো করে খেয়াল করো, এটা শেষ হলে আমি কিন্তু একটা কোলন দেব। এই কোলনটা দেওয়ার পরে যখন আমি এন্টার দেব, পাইথন কিন্তু অটোমেটিক্যালি ওর ইন্ডেন্টেশনটা নিয়ে নেবে ঠিক এরকম জায়গায় মোটামুটি। এই যে আমি স্টেটমেন্ট 1 লিখেছি, ও মোটামুটি এরকম জায়গায় নেবে, একেবারে এখানে আসবে না। এই লাইন থেকে যখন লেখা শুরু হবে, এইখান থেকে যখন ইন্ডেন্টেশনটা থাকবে তখন ধরে নেওয়া হবে যে এই ইফ কন্ডিশনের আন্ডারে এই ব্লকগুলো আছে। এইবার আমি তাহলে ইফ কন্ডিশন থেকে এই ব্লকগুলো থেকে কখন বেরিয়ে যাব? আমি যখন এই স্টেটমেন্ট 3 লিখলাম, ধরো স্টেটমেন্ট 3 লিখে এন্টার দিলাম, তখন কিন্তু ইন্ডেন্টেশনটা এখানেই এলো। আমি যখন ব্যাকস্পেস দেব তখন কিন্তু লাইনটা তখন কার্সারটা এখানে চলে আসবে। তো এই শুরুতে চলে আসবে, যখন এখান থেকে আমি আবার লেখা শুরু করব তখন কিন্তু এটা আর ইফের মধ্যে থাকলো না, এটা ইফের বাইরে চলে এলো। আমি প্রোগ্রামিং একটা এক্সাম্পল দেব, তাতে এটা সুন্দর করে বলা থাকবে, তোমরা একটু এটাকে ফরওয়ার্ড না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এবার দেখো যে ইফ এলসের মধ্যে কি বোঝায়, ইফ এলস কনস্ট্রাক্টটা কেমন, ধরো ইফ এভাবে আছে, ইফ
কন্ডিশন, কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল এক্সপ্রেশন। কন্ডিশনাল এক্সপ্রেশন এর মধ্যে এখানে আমি কোলন দিলাম, কোলন দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডেন্টেশনটা এই পোর্শানে মোটামুটি চলে এলো। এখানে আমি স্টেটমেন্ট 1 লিখলাম, পরের লাইনে স্টেটমেন্ট 2 লিখলাম, তারপর লাইনে স্টেটমেন্ট 3 লিখলাম, এটা লিখতে থাকলাম। লেখার পরে আমি এরপরে ইফের আন্ডারে ধরো এই তিনটে স্টেটমেন্টের পর আমার ইফ কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয়েছে, তাহলে আমি কি করব, তাহলে ব্যাকস্পেস দেবো, এন্টার দেবো, ব্যাকস্পেস দেবো, এখানে এলস চলে এলো। এই দেখো এলসটা এলো, ইফের সরাসরি নিচে আসবে, এখান থেকে আমি এলস লিখবো। এলস লিখে আবার যখন কোলন দেব তখন কিন্তু আবার ইন্ডেন্টেশনটা ঠিক এরকম জায়গায় ধরে চলে এলো। তাহলে এখানে আমি স্টেটমেন্ট 1 লিখলাম, স্টেটমেন্ট 2 লিখলাম, এভাবে আমি এলসের আন্ডারে দুটো স্টেটমেন্ট লিখলাম। তারপর ধরো আমার এলসের মধ্যে আর কিছু লেখার নেই, এবার মূল যে প্রোগ্রাম মানে মেন প্রোগ্রাম ফ্লোটা যেটা আছে সেই সিকোয়েন্সের মধ্যে, প্রোগ্রাম সিকোয়েন্সের মধ্যে আমি যেতে চাই। তাহলে ওই একই এক কাজ করব, স্টেটমেন্ট 2 এর পরে এন্টার দেবো, এন্টার দিলে এইখানে কার্সারটা আসবে, আমি ব্যাকস্পেস দেবো, তখন কার্সারটা আমার এই পজিশানে চলে আসবে। এখান থেকে আমি প্রোগ্রামের নেক্সট লাইনগুলো আবার লিখতে শুরু করব। এটা ইফ এলস স্টেটমেন্ট। আমি একটা এক্সাম্পল, প্রোগ্রাম এক্সাম্পল দেবো, সেই প্রোগ্রাম এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসছি দেখো ইফ এলিফ এলস। ইফ এলিফ এবং এলস কিছুই না, ব্যাপারটা ইফ কন্ডিশনাল এক্সপ্রেশন, কন্ডিশনাল এক্সপ্রেশন, তারপরে দেখো এর আন্ডারে আমি যখনই কোলন দেবো ইন্ডেন্টেশনটা এখানে চলে আসবে। তো এখানে আমি কিছু স্টেটমেন্ট লিখলাম, তারপর ধরো আবার আমার আরও কিছু এলস, এলস ইফ যেটা আমরা সি প্রোগ্রামে করেছি সেটাই এখানে এলিফ। তাহলে আবার আমি দিলাম এলিফ, ELIF দিয়ে আবার কিছু আমি কন্ডিশনাল এক্সপ্রেশন দিলাম, সেই কন্ডিশনাল এক্সপ্রেশন দিয়ে কোলন দিলাম, কোলন দেওয়ার পরে আবার আমার কার্সারটা এখানে চলে এলো, আমি এখানে লিখলাম। এরপর আমি যখন এলস লিখবো তাহলে এখান থেকে লেখা শুরু করব, দিয়ে কোলন দেবো, তারপর দেখো আবার স্টেটমেন্টগুলো এই লাইনগুলোতে লেখা হবে। তারপর আমি যখন আবার এলসের বাইরে বেরিয়ে যেতে চাইবো তখন ইন্ডেন্টেশনটাকে আবার ওর শুরুর পজিশানে এনে দেবো, তখন নর্মাল ফ্লো, যেটা নর্মাল স্টেটমেন্ট ফ্লো চলছে সেটাই চলবে। তো এরপর যেটা আসছি সেটা দেখো ইফ এলিফ এলস, আমি এটা তো বলেই দিলাম, এই ইফ এলিফ এবং এলসটা আমি একসঙ্গে বলেই দিলাম। এরপর দেখো যে রাইট এ প্রোগ্রাম টু অ্যাড 10 ইফ দ্য ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দ্যান 20। যদি এক্সের ভ্যালু 20-র চেয়ে বেশি হয় তাহলে আমি এক্সের সঙ্গে 10 অ্যাড করব, আমার শুধু এটাই প্রোগ্রাম। তাহলে আমি এই প্রোগ্রামটা করার জন্য কি লিখতে চাইবো, এই প্রোগ্রামটা করার জন্য আমি লিখব ইনপুট, ইনপুট এক্স ইকাল টু, সরি এখানে এক্স ইকাল টু লিখবো, এক্স ইকাল টু ইনপুট, ইনপুট এন্টার এক্স, এন্টার এক্স। দেখো এই কথাটা যদি আমি লিখি, আমি এই লাইনটা যদি আমি লিখি তাহলে কিন্তু এটা কি হলো, আমি আগের ভিডিওতে যেটা আমার আছে তাহলে এটা কিন্তু এই যে এক্সের ভ্যালুটা যেটা ইনপুট হিসাবে নেব সেটা কিন্তু স্ট্রিং হিসাবে নেওয়া হয়ে যাবে। সেই কারণে আমি এই লাইনটা, এইটাকে আমি ইন্টিজারে আবার আমাকে কনভার্ট করতে হবে, সেটা না করে এই লাইনটা না লিখে তাহলে আমি লিখছি এক্স ইকাল টু INT ইনপুট এন্টার এক্স, তারপর আমি ডবল ইনভার্টেড কমা শেষ করলাম, তারপরে লিখছি ইফ এক্স গ্রেটার দ্যান 20 কোলন, এখানে কি বলা ছিল প্রোগ্রামটায়, এক্সের ভ্যালু 20-র বেশি হলে আমরা 10 অ্যাড করব। তাহলে এক্স ইজ ইকাল টু এক্স প্লাস 10। তারপর দেখো এখানটা আমি ইফ থেকে বেরিয়ে যাব, তারপর আমি প্রিন্ট করছি, এখানে ইন্ডেন্টেশনটা খেয়াল করো, প্রিন্ট এক্স। তাহলে এইটাই ছিল প্রোগ্রাম। এখানে আমি এক্সের ভ্যালুটা ইন্টিজার হিসাবে নিলাম এবং এক্সের ভ্যালু 20। দেখো এখানে সি প্রোগ্রাম এবং C++ বা জাভা প্রোগ্রামে ইফ কন্ডিশানে কিন্তু ব্র্যাকেট হয়, এখানে কিন্তু ইফ স্টেটমেন্টে কোনো ব্র্যাকেট হবে না, এইখানে কিন্তু ব্র্যাকেট হবে না, আমি এভাবেই জাস্ট লিখলাম, যেভাবে লিখলাম এভাবেই লিখতে হবে, ইফ এক্স গ্রেটার দ্যান 20, এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোলনটা দিতে হবে, এই লাস্টের এই কোলনটা দিতে হবে। কোলনটা দিলে পাইথন অটোমেটিক্যালি বুঝে যাবে, ওর ইন্ডেন্টেশনটা এই পজিশানে এনে দেবে, অর্থাৎ এই লাইনটা ইফ স্টেটমেন্টের মধ্যে আছে এবং আমি পরের লাইনটাই ইফের বাইরে প্রিন্ট করতে চাইছি, তাহলে এখানে প্রিন্ট হবে। তাহলে এবারে দেখো আমি যদি ইনপুট দিই,
ধরো এন্টার এক্স, আমি যখন প্রোগ্রামটাকে F5 প্রেস করব তখন F5 প্রেস করলে প্রোগ্রামটা রান হবে। এবার রান হলে আমি যদি বলি এন্টার এক্স, অবশ্য রান করার আগে প্রোগ্রামটাকে সেভ করতে হবে। এবার এখানে কি হবে, রান হলে এন্টার এক্স বলবে। এন্টার এক্স বললে আমি এক্সের ভ্যালু যদি 10 দিই তাহলে আমি আউটপুট কত পাবো, তাহলে আউটপুট কিন্তু আমি 10 পাবো। আবার আরেকবার রান করি, এক্সের ভ্যালু যদি আমি 20 দিই তাহলে আউটপুট কিন্তু আমি সেই 10 পাবো, কিন্তু আমার প্রোগ্রামটাতে বলা আছে গ্রেটার দ্যান 20। তাহলে এক্সের ভ্যালু যদি 21 দিই তাহলে কিন্তু আউটপুট আমি কিন্তু 31 পাবো। এটাই হচ্ছে প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা একেবারে শুধু ইফ স্টেটমেন্ট ইউজ করে কিভাবে প্রোগ্রাম করা যায়। এবারে দেখো যে একটা প্রোগ্রাম যেটা একটা নাম্বার অর্ডার ইভেন কিনা আমি চেক করতে চাই, এই অর্ডার ইভেন কিনা চেক করতে চাই, হ্যাঁ, সেখানে ক্ষেত্রে আমি কিন্তু ইফ এবং এলস এই স্টেটমেন্টটা ব্যবহার করব। এখানে আমি ইফ এবং এলস এই স্টেটমেন্টটা ব্যবহার করব। তাহলে প্রোগ্রামটা লিখি, এক্স ইজ ইকাল টু আইএনটি ইনপুট এন্টার এ নাম্বার, এন্টারে নাম্বার দিলাম। এবার এন্টারে নাম্বার লেখার পরে আমি ডবল ইনভার্টেড কমা দিলাম। এখানে যে কোলনটা দিলাম সেটা কিন্তু এই ডিসপ্লে করবে, জাস্ট এন্টারে নাম্বার এটা ডিসপ্লে করবে। আমি ডবল কোটের মধ্যে এটা লিখলাম, এটা জাস্ট ডিসপ্লে করবে। এবার কি করব আমরা, এবার করব হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল নেব। সেই ভেরিয়েবলে আমরা কি করব, আমরা ধরো নিলাম আর ইকাল টু এক্স, এক্স পার্সেন্টেজ 2। এইখানে পার্সেন্টেজ মিনস এখানে এই যে অপারেটরটা পার্সেন্টেজ, এটা হচ্ছে রিমাইন্ডার বের করানো যায়। ধরো এক্সের ভ্যালু যদি আমি 10 ইনপুট করি তাহলে 10% 2 ইকাল টু কিন্তু 0 হবে, কারণ 10কে 2 দিয়ে ভাগ করলে ওর রিমাইন্ডার 0 পাবো। তাহলে এরপরে আসছি, দেখো ইফ আর ইজ ইকাল টু 0, এখানে ইজিক্যাল টু মানে এইটা ইকুয়াল টু মানে এটা কম্পেয়ার করছি। এই যে দেখো ডবল ইকুয়াল টু দিয়েছি এই সিম্বলটা, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি আমার আগের ভিডিওতে দেখবে 2 নম্বর ক্লাস সেকেন্ড ভিডিওটা দেখবে পার্ট 2তে, সেটা কিন্তু এখানে অপারেটর এবং এক্সপ্রেশন সম্বন্ধে বলা ছিল। এটা এই যে আর ইকুয়াল টু এক্স পার্সেন্টেজ 2 মানে এটা ইকুয়াল টু নয়, এক্স পার্সেন্টেজ 2 অ্যাসাইন টু আর, অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এখানে ইফ আর দুটো ইকুয়াল টু দিয়েছি, ইকুয়াল টু 0 দিয়ে দেবো আমরা কোলন দেব। যদি এটা 0 হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, প্রিন্ট এক্স কমা ডবল ইনভার্টেড কমা মধ্যে লিখব ইজ ইভেন নাম্বার, ডবল ইনভার্টেড কমা শেষ করব। আর এলস আমরা কি লিখব, এলস আমরা প্রিন্ট এলস লিখে কোলন দেব, ইন্ডেন্টেশনটা এই পজিশনে হয়তো আসবে, প্রিন্ট এক্স কমা ডবল ইনভার্টেড কমা শুরু করব ইজ অড নাম্বার। অর্থাৎ অড নাম্বার এবং ইভেন নাম্বার কি করে আমরা পাবো, যে নাম্বারটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 পাবো সেটাই হচ্ছে ইভেন নাম্বার। এবং রিমাইন্ডার যদি 0 না হয় তাহলে এলস পার্টে আসবে, যদি আর ইকাল টু 0 না হয় তাহলে ইফের এলস পার্টে আসবে, তাহলে সেটাকে আমরা এক্সকে বলবো অড নাম্বার। এই ছিল আজকের ভিডিও এবং এই দুটো প্রোগ্রাম আমি এক্সাম্পল দিলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।